तं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि कटी फटी जीन पाके ब्राउन रेबन लाके गली तेरी केड़ी मारे ऊपर चला के कटी फटी जीन पाके ब्राउन रेबन लाके गली तेरी केड़ी मारे ऊपर चला के तू तो तकदी भी नहीं निगाह रखदी भी नहीं तू तो तकदी भी नहीं निगाह रखदी भी नहीं नवीं गड्डी तेनू शो करदा ओ मुड़ के तां वेख सोहणिया मुंडा होर ना बरोल करदा ओ मुड़ के तां वेख सोहणिया मुंडा होर ना बरोल करदा नी हवा च उड़ावे गड्डी नू तेनू वेख के सरोल करदा ओ मुड़ के तां वेख सोहणिया बाकी ब्राउन वे बंद लाके गली तेरी केड़ी मारे ऊपर चला के कटी फटी जीन बाकी ब्राउन वे बंद लाके गली तेरी केड़ी मारे ऊपर चला के तू दा मन दी नी मर जानी है मैं तां घरे तेनू अपना रख लिया मेरी मम्मी ने तेरे वास्ते अज बल्लिए नी रेड चूड़ा ले लिया मेरा डैडी पैसे वाला ड्रेस सोने दी सवाला नोट तेरे तो थरो करदा একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সকলই হবে তোমার পর রে মন আমার কেন বাঁধো দালান ঘর
দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। চলে যেতে হবে সকল ছেড়ে, আসলে রে সমন বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা ডাকে দয়াল হরি দাও চরণ তরি। এই জীবনের হিসেব নিকেশ, এই জীবনের হিসেব নিকেশ আসবে রে যখন, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ,
বিধি উড়ে কি লিখেছে কখন কার মরণ। জীবনের খাতার পাতায় ফাঁকি দিলি সবই, জীবনের খাতার পাতায় ফাঁকি দিলি সবই। পরীক্ষিত বলে হিরেন রে তুই আর গুরুর চরণ, জন্ম হলেই মরতে হবে, জন্ম হলেই মরতে হবে, রাখিস রে স্মরণ। বিধি উড়ে কি লিখেছে কখন কার মরণ। বিধি উড়ে কি লিখেছে কখন কার মরণ। বিধি উড়ে কি লিখেছে কখন কার মরণ। উপরওয়ালা ডাকবে যেদিন, কারো বাঁধন মানবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে কলঙ্ক কেউ দেবে না, হিসাবের ফল শূন্য হবে, কিছুই যে তোর থাকবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে কলঙ্ক কেউ দেবে না, হিসাবের ফল শূন্য হবে, কিছুই যে তোর থাকবে না। খাবে অঙ্গের তোর, আতর দেবে ছড়িয়ে, আপন স্বজন কাঁদবে রে তোর শিয়রেতে দাঁড়িয়ে। ঘিমা খাবে অঙ্গের তোর, আতর দেবে ছড়িয়ে, আপন স্বজন কাঁদবে রে তোর শিয়রেতে দাঁড়িয়ে। হিরে মুক্ত স্বর্ণ দানা সঙ্গে কিছুই দেবে না, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না।
বাসি দেহ ফেলে যেদিন যাবি রে তুই চলে, ব্যস্ত হবে বন্ধু স্বজন ওঠাবে চৌদলে। বাসি দেহ ফেলে যেদিন যাবি রে তুই চলে, ব্যস্ত হবে বন্ধু স্বজন উঠাবে চৌদলে। সব প্রয়োজন শেষ হবে তোর, কোনো কাজেই লাগবি না, ফুরাবে তোর জীবন খাতা, কোনো হিসাব থাকবে না। মহাকালের তথাগত বুদ্ধ এই অনুত্তম জগৎ সম্পর্কে তার মনের মধ্যে বারবার যে দুঃখ তিনি চিন্তা করেছিলেন, সেই কারণে যে প্রিয় বিষয় থেকে মানুষের সুখ উৎপন্ন হয়, প্রিয় বিষয় হারানো সুখ উৎপন্ন হয়, আবার প্রিয় বিষয় হারানো থেকে ভয় উৎপন্ন হয়। যারা মাত্র মানব তাদের মধ্যে সেই সুখ এবং ভয় থাকে না। পৃথিবীর সমস্ত উৎপত্তি বিষয়গুলো কালক্রমে একদিন ধ্বংস হবে, এটা স্বাভাবিক নিয়ম। এখানে চিরস্থায়ী কিছু নয়। তার মধ্যে অনেক অনেক পতিত ছিল। প্রয়াত পরীন্দ্র শিক্ষক পরীন্দ্র বড়ুয়া, তিনি আকস্মিক ভাবে আমাদের কাছ থেকে আজকে মৃত্যুবরণ করলেন। তার স্ত্রীকে কথা বলতে বলতে, তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে সকালবেলা তার মৃত্যুটা হয়েছে। তার স্ত্রী হচ্ছে প্রাক্তন শিক্ষিকা করুণা বড়ুয়া, তার স্বামী হচ্ছে প্রাক্তন শিক্ষক পরীন্দ্র বড়ুয়া। একজন কৃষি কর্মকর্তা বাবু প্রকাশ বড়ুয়া বর্তমান বান্দরবন সদরে তিনি কর্মজীবনে আছেন, কল্যাণ এখানে এসেছেন। সে একজন পুলিশ কর্মকর্তা ছিল, একটি পরিচিত পরিবার, এবং আর দুই ছেলে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছে। একটি মেয়ে ছোটকালে অকালে তার মৃত্যু হয়েছে, আমরা তাকে দেখেছি। সেই পরিবারটা সর্বদিকে উন্নত, শিক্ষা দীক্ষায় সবকিছুতে। সেই যিনি পরিবারকে পরিচালনা করেছিল পরীন্দ্র বড়ুয়া, আমাদের সম্মুখে চিরসূত্রে সাহিত্য আছে। কিছুক্ষণ পরে তার এই নশ্বর দেহতা থাকবে না। আমরা যারা তার জ্ঞাতি স্বজন সকলে এখানে সমবেত হয়েছি। ওনার নিজ বাড়ি হচ্ছে চকরিয়াতে, তার ভাইয়েরা জ্ঞাতি স্বজন এখানে অনেক এসেছে, চকরিয়া লামা আলিকদম থেকেও। তার শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের এই গ্রামে। তিনি আজ থেকে প্রায় 30 বছরের কাছাকাছি এখানে অবস্থান করেছে। হচ্ছে আমাদের কাছ থেকে চলে যাবেন, এই কথাটা কেউ আমরা চিন্তা করতে পারিনি। তবে একটা জিনিস সত্য, এত সুন্দর মৃত্যু এটা সহজে যে কোনো মানুষের কাছে হয় না। বিধির বিধানে আমাদের কাছ থেকে চলে গেছে, আমরা তার জন্য
শত রোদন খণ্ডন করলেও তাকে কোনো প্রকারে ফিরে পাবো না। তার বিনিময়ে যদি আরো 5টা জীবনও দেওয়া হয়, 100 জন মানুষ যদি তার জন্য মরে যায়, তবুও সেটা তার জীবন পাওয়া যাবে না। প্রথমত শিলময় আপনাদের ধ্যান, তারপর হচ্ছে অনিত্যময় ধ্যান। অনিত্য চিন্তা করে যে পুণ্যগুলো সঞ্চিত হবে, সেই পুণ্যগুলো আমরা তার উদ্দেশ্যে দান করব। এখন কিছুক্ষণ তার স্মরণে স্মৃতি স্মরণ করা হবে। এরপরে তাকে তার দেব বলে শ্মশান যাত্রা করবে। সেখানে সবকিছু নিঃস্ব হয়ে যাবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গার হয়ে যাবে। সেই কারণে আমরা তাকে স্মৃতি স্মরণ করব। বিগত 16 তারিখ এখানে এসেছিলাম একটা সংগঠন অনুষ্ঠানে। সেদিন আমাকে তার দোকানে ডেকে বলছে, আমি আবার পূর্ণবার ভিক্ষু হতে চাই। প্রকৃত ব্যক্তিত্ব জানে তিনি সুমনাচার্য হয়ে অব্যক্ত আমাদের সুদিন দুদিন উভয় দিনে যার পদা চড়ানো হয়েছে। পরম সভ্য চিররক্ষিত মহাদয়, আপনারা সবাই সমচিত্তকারীকে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আমাদের মধ্যে বাংলাদেশের উপসংগরাজ পাহাড়তলের মহানন্দ বিহার অধ্যক্ষ শাসনস্তম ধর্মপ্রিয় মহোৎসবে তিনি আসার কথা ছিল। তিনি আজকে আরেকটি জরুরি একটা সমস্যা হয়েছে, সেখানে যেতে হয়েছে। ছিল আরেক জায়গায় একটা সমস্যার কারণে তারা সেখানে চলে গেছে। আমরা এখানে এসেছি ভিক্ষু সংঘ, আমাদের বাংলাদেশ সংঘের ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক, একজন অন্যতম সাংঘিক ব্যক্তিত্ব, পরম ইসামতি রামচন্দ্র বিহার অধ্যক্ষ সুমঙ্গল মহাদেবকে আমাদের উপসংগঠনকে পাঠিয়েছে এবং তিনিও এখানে আসার জন্য অত্যন্ত উদ্যোগ হয়েছে। এখানে চেষ্টা করেছে আপনার সাথে। আমাদের মধ্যে অনেক পণ্ডিত প্রাকৃতিক সঙ্গে সমর্থিত হয়েছে। এখানে অনিত্য সর্বপ্রদায় হিসেবে থাকবেন আনোয়ার চট্টগ্রাম ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, সদ্ধর্ম প্রজ্ঞা বিষয়ের উপনিপ্রাপ্ত পরম সদ্র কুদরতন মহোদয়, বান্নগর পুরাতন বিহারাধ্যক্ষ পরম সদ্র জ্ঞানাত্মক মহাতর মহোদয়, আজকে যিনি প্রয়াত হয়েছেন ওনার যে পরম জ্ঞাতি আমাদের এই জঙ্গি গ্রামেরই যারা সমাজকে দেশকে শিক্ষা দিতে এগিয়ে নিয়েছেন, আমাদের পরম কল্যাণকারী সাধক সম্বন্ধিত মহোদয়, ওনার ওই প্রকৃত মহর্ষের সহায়তা কেন্দ্র বড়ুয়া উপস্থিত আছেন। আমাদের বাস্তবিক জন্মজাত বাংলাদেশ সাংবাদিক মহাসভার কার্যকরী সদস্য নববাদন দীপঙ্কর স্থগিত, আমাদের অত্যন্ত প্রিয় বাদন সংরক্ষণ স্থগিত, বড়মা সুগত বিহার অধ্যক্ষ ধর্মানন্দ মহাস্থগিত থেকে আমরা তাদেরকে শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। অত্র গ্রামের প্রিয় জ্ঞাতিবৃন্দ এবং প্রয়াত করিন্দ্র বড়ুয়ার আত্মীয় স্বজন যারা যেখান থেকে এসেছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা
ব্যক্তি সংঘের পক্ষ থেকে পুণ্যদান এবং আশীর্বাদ জ্ঞাপন এবং বাড়ি হচ্ছে এখানে জম্বু গ্রামে এবং শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন শিবলী মেজুমোহন বড়ুয়া পরিবার বর্গ লামা দপ্তরি এবং গভীরভাবে শোকাহত হয়েছে যে প্রয়াত মাস্টার রামমোহন বড়ুয়ার পরিবার বর্গ শুক্রবার সুমিতা শ্রবণ চন্দন লীলা মানিকপুর গ্রামের পক্ষ থেকে এবং ফ্রান্স থেকে প্রকাশ বড়ুয়া শোকা পরিবর্তন করেছেন আইনা এবং অনেকে এখানে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আমার আন্তর্জাতিক অনুষ্ঠানে সংবাদ প্রধান হিসেবে উপস্থিত আছেন বরং প্রিয় সুমঙ্গল মাহাত্র গান্ধী মহোদয় গান্ধীর স্বীকার করেন মসজিদে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত আছেন জামিজুরি সুমনাচার বিদেশনা বিহারে বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় শিলরক্ষিত মহাতের মহোদয়। উপস্থিত আছেন লুডুরা আনন্দনিকতম বিহারে বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় গান্ধী মহোদয়। উপস্থিত আছেন তালসারা বিহারে বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় গান্ধী সহ সমস্ত পুণ্যক্ষেত্র কিছু সঙ্গে আমার শ্রীকরচরণে নষ্টের বন্দনা জ্ঞাপন করছি। আসলে আমার মামার বাড়ি হচ্ছে লামা পার্বত্য জেলার লামা দপ্তরি গ্রামে। প্রয়াত সতীশ চন্দ্র বড়ুয়ার এবং শ্রীমতী কুটিবালা বড়ুয়ার জ্যেষ্ঠ সন্তান প্রয়াত গোবিন্দ লাল বড়ুয়া মহোদয়। গোবিন্দ লাল বড়ুয়া আজকে যে চর্চায় সাহিত্য আছেন। মামা সাথে যখনই দেখা করতো তখনই বলতো মামা বানতে আমাকে আসলে মামা বানতে হিসাবেই ডাকতো সবসময়, মুখে হাসিতে ডাকতো এবং সবসময় আমাকে উপদেশ দিত। এক সময় আমার কাছে গিয়েছিল, আমাকে বলছিল মামা আমি আবার ভিক্ষ হতে চাই, আমি আবার পর্যটনে ভিক্ষা হতে চাই। আমি বলেছিলাম ঠিক আছে মামা, আমি পরে দেখবো, আমি সবার সাথে কথা বলবো। মামা যে এত তাড়াতাড়ি আমাদের মাঝখান থেকে চলে যাবে আমি কোনোদিন ভাবিনি। আমার এখন আজকে সকালবেলায় ফেসবুকে যখন তাহারি ছেলে প্রকাশ বড়ুয়া মামার মৃত্যুর খবর কারণে অজান্তে যদি ভুল করে থাকে আপনারাও ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমার মামাকে পুণ্য দান করবেন। এই বলে আমি আমার মামাকে পুণ্যরাশি দান করে আমার সংক্ষিপ্ত কিছু কথা এখানে পরিচালিত করছি। জগতে সকল প্রাণী সুখী হোক। সম্মানিত সুধী, আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যেহেতু জায়গার সংকট, এখানে কষ্ট হচ্ছে, অনেক মানুষের সমাবেশ হয়েছে। আমরা জায়গার সংকটের কারণে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। এখানে অনেক পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছে।
আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন পরম শ্রদ্ধেয় শ্রী মহাতর মহোদয় এবং অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় সুমঙ্গল মহাতর মহোদয় এবং আমাদের বাজপেয়ীর জন্মজাত পরম শ্রদ্ধেয় অতুলানন্দ মহাতর অধ্যক্ষ তৃতীয় সুরেন্দ্র বিহার, তিনি এখানে এসেছেন। উপস্থিত হয়েছেন অনেক তো দর্শক ব্যাপারীপাড়ার অফ্রাঙ্কুর বিহারের অতিথি রাখছেন। আপনারা সময়ে দৃষ্টিগত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। যারা গৃহীদের মধ্যে দায়িত্বের মধ্যে বক্তব্য রাখবেন সেগুলো সঞ্চালনা করবেন আমাদের এই গ্রামেরই একজন সূত্র পরিবর্তক বাবু সুবোধন বড়ুয়া মহাশয়। আমাদের মধ্যে এর মাধ্যমে আজকে যাবতীয় প্রধান মৃত্যু সংঘটিত না অবস্থা, মৃত্যু সংঘর অবস্থা, এটা অনেকে নিজে নিজে সংগঠিত বাংতারা সংগরি বেড়াবি বাংতারা সংগঠিত বলে এটা করছে তাতে আর তো বাংতারা সংগরা না করে বাংতারা নিজেরা সংগ আছে কোনো ঘটনা ইয়ান বলে দিয়ে ঠিক নিয়ে হয় প্রহাতে হতে হতে তখন টাইম পাইছি তাহলে বুঝে যাচ্ছে মানুষকে সমাজের মধ্যে কত পরিচিত ব্যক্তি এ হতানে সমানতে সমাজের মধ্যে কত পরিচিত ব্যক্তি। তো এই আহাকের অবস্থা বলা হয় মাননীয় বিশ্ব সংঘের অবস্থা দেখছেন না আর তো কিছু কিছু দেশনা শোনা করিব। হ্যাঁ আজকে অনেক খবর একটু বিচ্ছন্ন আমরা একটু দুর্যোগজনক একটু কষ্ট হতে জানি ওর বাধ্যবনমূল্য অনুষ্ঠানে নাড়া করি জায়গা একটু শুরু হয়েছি আমরা কষ্ট আমরা বলি এই বাড়ির পক্ষ তো আমরা দুঃখিত এবং আমরা প্রতি আমরা সমবেদনা জানাই যাকে এখন কত হচ্ছে এই সময়ের প্রতি দৃষ্টি রাখি একটু আলোচনা করা করব। প্রথমে বন্দনা শ্রদ্ধাও জ্ঞাপন করছি আপনাদের যথাযথ প্রণাম আতিথ্য আতিথ্য জ্ঞাপন করছি। আজকে আপনাদের অনেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুরেন্দ্র বড়ুয়া আমাদের কাছ থেকে চলে গেছেন। একাত সভা, দ্বিতীয়ত অলিপ্ত সভা। অলিপ্ত সভা মানে কিছু চিঠিকায়ন সভা, কিছু চিঠি বললে হয় ওনার তো বলতে গেলে অনেক। তারপর আমি আসলাম, আমি একই ওনাকে অবস্থায় দেখি তখন আমি বলছি যে তোমাকে তো আর দেওয়ার কিছু নাই, আমার জীবনের পুণ্যটুকু তোমাকে দান করছি এইগুলো। তখন আমার বোন তার স্ত্রী ছিল অতি গেছে আশীষ দেবেন এটা দেন, আমি দুটো পুণ্যটুকু দান করেছি। তাহলে এই যে অনিত্য সভা ওনার কোনো পুণ্য হবে না, ওনার কোনো কিছু হবে না, হবে শুধু আমাদের যারা শুনতেছি আদিত্য মাতাকাঞ্চারা উপস্থিত সর্বে সাতটা মালিক দ্রুত মালিক সকলের মধ্যে এই সংসারে এইটা সৃষ্টি এনে যদি মৃত্যু সময় আমরা চিন্তা করি এইটা হবে আমাদের চলার সাথে। আমরা যে চিন্তা করি না বলে আমাদের নরকগামী হতে হয়। আজকে আমি অন্য কিছু বলবো না, আপনাদের শুধু এই কথাটাই বলবো, আপনারা আসতেন মৃত্যুকে দর্শন করার জন্য। মৃত্যু মানে অনিত্যকে দর্শন করবেন, মৃত্যুকেও নয়। আজকে আমি আছি, কালকে নাই। আজকে পঞ্জুবাবু মারা গেছেন, কালকে আমি বলতে পারি, আমি এই বসিয়ে দেওয়ার সময় মরে দিতে পারি। খালের কোনো সময় নাই যে এই সময় মৃত্যুর কোনো কালাকাল এটাই কামনা করছি। বিশিষ্ট সাংবাদিক আমার সত্যি বড় ভাই বাবু প্রিয়দর্শী বড়ুয়া মহাশয়, আমার ভগিনা মনেন্দ্রলাল বড়ুয়া
অনিত্য সভার শ্রদ্ধাভাজন সভাপতি এবং এই অনিত্য সভার মধ্যমণি প্রধান অতিথি সহ সমবেত অনুত্তর পুণ্যক্ষেত্র শিক্ষক সংঘের চরণতলে সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। জ্ঞাতিগণের উদ্দেশ্যে আমার মৈত্রীময় দুজনেই বড় দুর্ভাগা। খুব ছোটকালে আর এবং আমার দুইজনের মা মারা যায়। আমার মা দুধ খেয়ে এসে বেঁচেছে। আমার বোন ছিল অসুস্থ। আমার বয়সে 1 বছর 4 বছর ব্যবধান। আমার মা আমি যখন দুধ খাই তখন তার মা অসুস্থ থাকার কারণে সে আমার মায়ের দুধ খেয়েছে। তো এই সূত্রে আমরা দুইজন মামা ভাগ্নের আর করেছিলাম না। আমরা দুজন ছিলাম অত্যন্ত ব্যস্ত হয়ে। একসাথে আমরা ঘুমেছি, একসাথে খেয়েছি, একসাথে লেখাপড়া করেছি। যখন আমাদের 71 মুক্তিযুদ্ধ হয়, দুইজন আমরা একসাথে ভারত যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। রুমাতে যাওয়ার আগে আমাদের ঢাকাতে পেয়েছিল। ঢাকাতে তাকে ভীষণ মারপিট করে তাকে কোথায় নিয়ে গেছে আমরা জানি না। আমি চোখের জলে কাঁদতে কাঁদতে আমি ভারত যাই। আমি অসুস্থ হয়ে পড়ি। তার ওদিকে আর যাবো না। কিন্তু আসলে আমার বাগিনা বিভিন্ন প্রতিভার অধিকারী ছিল। মা না থাকলেও সংসার জীবনে করুণাময়ী ওনার সহধর্মী মায়ের ভূমিকা পালন করেছেন। আমি এই মহিলাকে মা বলে ডাকি। আসলে মাতৃত্ব নিয়ে আমার এই শ্রমধারা বাগিনাকে এতদিন হাতে রেখেছিল। তার হাতেই প্রাণ গেছে। আসলে সে একজন পুণ্যবান। সে দীর্ঘদিন ব্রহ্মচর্য জীবনযাপন করেছে। আমি জানি বুদ্ধ সাতিপাট্টন সূত্রে বলেছে কেউ 7 বছর যদি সাতিপাট্টন অনুশীলন করে, 7 বছর না হয় 7 দিনও যদি করে, তাহলে তার মুক্তি তারই অপায় হবে না। আমার বাগিনাও অপায় হবে না। এটা আমি তার মৃত্যুর খবর পেয়েই আমি শোক নয়, আমি মৃত্যু তো স্বাভাবিক হবেই, আমি এটা করি। জ্ঞাতিগণের উদ্দেশ্যে মন্ত্রীমারে নমস্কার, শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়ে আমার পুত্র স্মৃতিচারণ এবং বক্তব্য এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখে হোক, নির্বাণলাভ সর্বলাভে হেতু উৎপন্ন হোক। সম্মানিত সুধী সাংবাদিক বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত শোকাহত জনতা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু ফণীন্দ্রলাল বড়ুয়া, আমার মেয়ে শহর। অনেকে আমাকে যারা চিনে তারা প্রশ্ন করতে পারে মেসো কিভাবে হয়, পিসির জামাই হতে পারে। আসলে পিসির জামাই আমার পিসা হয়। তো মায়ের, আমরা তো মায়ের প্রভাবে প্রভাবিত। আমরা ভাষা শিখি মায়ের, আমরা কথা বলি মায়ের। মা শিখিয়েছে মায়ের বোনের জামাই আমার মাসের জামাই আমার মেসো। আমার মেসোকে আমি দেখি আমার ছোট্ট ছেলে থেকে। প্রকাশ আমরা একসাথে পড়ালেখা করেছি। তার সাথে আমার উঠা বসা, তার মতো করে আমাকে লালন পালন করেছেন আমার মেসো। মেসো স্বপ্নের ফেরিওলা, স্বপ্ন চারণ যার জীবন যাপন, আনন্দে যার জীবন কাটে। সে মেসোকে এত তাড়াতাড়ি, সে অভিভাবককে এত তাড়াতাড়ি আমাদের বিদায় জানাতে হবে কখনো কল্পনা করি। সময়ের উন্নয়নে প্রতিনিয়ত মানুষের মৃত্যু হচ্ছে জানি। আমাদের গ্রামেও কয়েকদিন পর পর আমরা আমাদের কিছু
প্রদান, এটা আমার কথা বলা। আমি জানি না আমার মেসর কোনো কাজে আসবে কিনা, তবে এটা আমাদের কাজে আসবে। আমি গত মন্দিরে আমাদের অধ্যাপক অসীম পরিবার মাথা মারা গেছে, তখন আমি বলেছি আমরা এখান থেকে শিখতে হবে, আমাদের অভিভাবকদের পরিচর্যা এখান থেকে শুরু করতে হবে। আমরা আমাদের আড়ালে আমাদের অভিভাবকদের হারিয়ে ফেলছি, আমাদের আড়ালে আমাদের মাকে আমাদের বাবাকে আমরা হারিয়ে ফেলছি। সেই হারানো থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আমরা সঠিক সময়ে যাতে সঠিকভাবে সবাইকে সুন্দরভাবে বিদায় জানাতে পারি, সবাই মনে করতে পারে এটা সুন্দর নয় কি? উনি সরকারি জব থেকে অবসর নিয়েছেন, ছেলেকে সরকারি কর্মকর্তা করেছেন, 2 জন ছেলেকে বিদেশ পাঠিয়েছেন, 2 জন ছেলেকে বিয়ে দিয়েছেন। এটা সময়টা নয় কি? হ্যাঁ, হতে পারে, মৃত্যুর তো কোনো কালাকাল নেই, এটা আমরা জানি, কিন্তু আমরা আশা করিনি। আমরা চেয়েছি আমাদের মাতার ছাদ হয়ে, আমাদের মাতার ছায়া হয়ে আরো কিছুদিন আমাদের মেসোকে রাখতে। এখান থেকে আমরা জানি না ওনার কোনো আমাদের পুণ্যদান, আমাদের কথা বলা, আমাদের স্মৃতিদান কোনো কাজ আসবে কিনা, তবে আমি অনুরোধ জানাবো আমাদেরকে, আমরা যারা যুব সমাজ, আমাদের যারা অভিভাবক আছে তাদের কেয়ার নেওয়ার জন্য। এখন আমার মাসি আছেন, আমরা বড় হয়েছি, তিনি আমাকে প্রকাশের মতো করে দেখে আমি খুশি হতে, আমি গ্রামে না আসলে ওরা সান্নিধ্যে না আসলে ওনার কাছে না আসলে আমাকে দিন দিত না পেলেও অনেক। আমি একবার এসে জায়গায় যাই, এখানে হাঁটতে আমার মাসির উপরে চলে যায়, আমার মাসির দামটা ঠিক করে রাখতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাই। এবং আরেকজন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন ওনার বিআই উকিল থেকে বাবুল রূপন বলব। কথা নাকি যারা ধন্যদান করতে এসেছে আপনাদেরকে, আসলে আমার পরিবারের সাথে সম্পর্ক হয়ে একটি পত্র হয়েছে। আমরা 4 ভাই, আমাদের 4 ভাইয়ের মধ্যে আমার মেজু ভাই পরিবার প্রয়োজন থাকে। আমার মেজু ভাইয়ের মেয়ের সাথে ওনার পুত্র সুপন বর্মার সাথে বিবাহে আবদ্ধ হয়, কিন্তু গত বছর এই সময় আমরা সপরিবার এখানে এসেছিলাম। পরিবারে আমাদের প্রথম জায়গা আমার বিয়ে হয়ে মনীন্দ্রলাল বড়। এরপর থেকে অনেকবার মোবাইলে আমাদের সাথে কথা হয়েছে, গত 1 সপ্তাহ আগেও আমাদের সাথে মোবাইলে কথা হয়েছে এবং বারবার বলে উঠতে যাবে, কিন্তু যাওয়া হয়নি ওনার। হয়তো আমরা ওনাকে দেখতে এসেছি এখানে। আসলে ওনার সাথে অল্প সময়ে যে আমাদের একটা পরিচয়, যে আত্মীয়তা, আসলে সেটা আমরা আপনাদের বাসায় বছরে পারবো না। উনি যে কথা একটু নম্র নিষ্ঠবাসী একজন লোক, আসলে যারা আপনারা নিজেদের মধ্যে তারা জানেন। আজকের এই নিকটে আমার পরিবার ছিল, আমরা আসলে সৌভাগ্য এবং আজকের এই দিনে ওনাকে প্রথম আমরা আমার জীবনের দিয়ে স্বাধীনতা দিয়ে আবারও বৃদ্ধ বনিতা সবার মধ্যে একটা স্থান করে নিয়েছেন ইতিমধ্যে। আজকে ওনার শেষ দিন, শেষ অনুষ্ঠান, শেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন বা আমরা যারা আসতে পেরেছি, আমি অন্তত শেষবারের মতো ওনাকে শ্রদ্ধা জানাতে পারছি। এটা আমার তো বাবা এসেছে, বাবা আমি খুব খুশি হয়ে যাওয়ার পর নাই, আমার মনে হয় সব বড়ই তোমাদের মতো লোক আসলে ভালো লাগে। অনেক কথার ছলে আমার একটা ছোট্ট গল্প ওনাকে বলেছিলাম, সম্ভবত এটা খুব রিলেটিভলি সফলতার মতো হতে পারে। এখানে উনি আমাকে বলেছিলেন যে বাবা আমরা জন্মগ্রহণ করেছি এখানে সবকিছু ভালো মন্দের মধ্যে, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো তো ব্যক্তিভেদ হয়। আমার সন্তানের সাথে কেন আমার মিলে না, ভাইয়ের সাথে কেন মিলে না, বোনের সাথে কেন মিলে, কি যেন একটা জলা কিছু। আমি ছোট্ট কথায় একটা কথা বলেছিলাম, মেশো বেশি কিছু বুঝি না, চেষ্টা করি যেটা বৌদ্ধের ধর্মের অনুসারে কর্মের পরে কথা বিশ্বাস করি। আমরা যে কর্মের মাধ্যমে আমরা পরিচালিত হই, সবাই আমরা আত্মীয়, কেউ বাদ নেই। আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম,
আমার ভাই বন্ধু আমরা সবাই কিন্তু আমরা একটা না একটা হেতুতেই একে অপরের বন্ধনে এখানে আবদ্ধ হয়েছি, এটা নিচ্ছি। কিভাবে? আমি বলেছিলাম আমি মাঝে মধ্যে রিয়াজউদ্দিন বাজার করতে যাই, একটা বস্তা থেকে একটা লেবু বের করে পট 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 ভাগ করে নেয়, ওটা দেখা যায় বলে যে এটা 60 টাকা ডজন, এটা 30 টাকা ডজন, এটা 40 টাকা ডজন। এক বস্তা থেকে, এক খামার থেকে, এক চাষের থেকে আইসা বস্তায় বস্তায় ভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। যখন কিন্তু দেখা যায় যেটা 60 টাকা সবচেয়ে কম দাম, আমার মতো লোকেরা ওটা কিনে নিয়ে যায়। যেটা 100 টাকা সেটা ধনী লোকরা কিনে নিয়ে যায়। আমি হাঁটতে হাঁটতে নিয়ে যাই, কেউ গাড়ির রেসিপি নিয়ে যায়, ফ্রিজে রেখে খায়, যত্ন করে কাটে, যত্ন করে চুপে, বেশি টিপে না। আর আমার মতো লোকেরা যেই লেবুটা কিনি রসও কম থাকে, খুচরাও থাকে, এটা খুব বেশি কিনে বিন্দু মাত্র শেষ রক্ত বিন্দুটা বিন্দু চুষে খেতে চায়। একই বস্তার লেবু, একই গাছের এক বাগানের লেবু বিভিন্ন হাত দুজনের হাতে গিয়ে বিভিন্ন ভাবে হয়। আমরা এইভাবেই জন্ম নিয়েছি, এটা কৃতকর্মের প্রভাবে। আমরা এমন ভাবে যেদিন আমরা মানুষের যে কর্ম, যেটা বিশেষ করে আমরা কি বলি এটাকে প্রতিসন্ধি কর্ম, যেটাকে আমরা বলি, সবাই আছেন এখানে, জনক কর্ম প্রতিসন্ধি গ্রহণ করার সময় ভাগ হয়ে যায়। এই প্রতিসন্ধিটাই হচ্ছে যে কোন কোন লেবুটা কোন কোন জায়গাতে যাবে, কোন ধামে যাবে, ওইভাবেই কিন্তু আমরা প্রতিসন্ধি গ্রহণ করেছি যার যার আত্মীয়তার মধ্য দিয়ে। সবাইকে আমার বন্ধুরা পক্ষ, আমার পেশাবস্তি সবাই মন্ডলী, আমাদের আর দুজন বক্তব্য দেবেন। দুজনের পরে আমরা কিছু প্রতিষ্ঠিত হব। এখন দুজনে আমাদের জলদি গ্রামের চিকিৎসক, এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন এই গ্রামের বিশিষ্ট চিকিৎসক পরম শ্রদ্ধেয় দাদা ডাক্তার প্রভাত চন্দ্র গুরু। পরম শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ বিশ্বনন্দিত শিলগুণে বিভূষিত দেবনর বন্দিত অনত্তর পুণ্যক্ষেত্র মাননীয় ভিক্ষু সংঘের প্রতি আমি সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। জাতি গঠনে, সমাজ বিনির্মাণে, চরিত্র গঠনে, অক্ষরদানী যিনি জাতির শ্রেষ্ঠ দিক নির্দেশক, তারই নাম শিক্ষক। আজকে যিনি আমাদের সম্মুখে শ্বেত বস্ত্রে আচ্ছাদিত, নানা ফুলে সুসজ্জিত, সেই ব্যক্তি একজন জাতির শ্রেষ্ঠ দিক নির্দেশক, যা যে প্রয়াত শিক্ষক অরিন্দ্রলাল বড়ুয়ার সাথে আমার জীবনের 48 বছর নিত্য সংস্রব, এটা আপনারা সকলে জ্ঞাত। এমন কোন সময় যায়নি তার সাথে আমার সপ্তাহে 2-1 বার দর্শন লাভ হয়নি। আমি যখন গ্রামে অবস্থান করি, আমার বাড়ি পারলোকের সব শান্তি কামনায় দান করছি। পরিশেষে মাননীয় ভিক্ষু সংঘের প্রতি সাধু সাধু। সুধী মন্ডলী, আমাদের শুধু একজন আছে, ওনার পরেই আমরা শীঘ্র প্রতিষ্ঠিত হব, কারণ আমরা মাননীয় ভিক্ষু সংঘের সত্তর দেশনা শুনবো। আপনারা একটু ধৈর্য ধরেন। আর ওই গেটের মধ্যে যারা নতুনভাবে আসতেছে ওদেরকে একটু আসার সুযোগ করে দেবেন, আর একটু সামনে আসতে পারবেন। আচ্ছা, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের আমাদের সকলের সুপরিচিত এই গ্রামের কৃতি সন্তান চট্টগ্রাম
চট্টগ্রাম ইউএসটিসির সাবেক উপাচার্য, বিশিষ্ট চিকিৎসক আমার শ্রদ্ধেয় দাদা ডাক্তার প্রভাষ চন্দ্র বড়ুয়া মহোদয়। এরপরেই Sankara, Uppatavatamino, Uppajjita Nirujjanti, Teshan Kupa Samasuku, Sappei Satta Mate Sarvajan, Parastiti Moronam, Ovideko Litokayo, Kashtakondo Tullahayo। এখানে অনেক গুরুত্বপূর্ণ ধর্মালোচনা, ধর্মশ্রবণ এবং সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কৃতকর্ম সম্পাদন করার জন্য অত্র গ্রামে মহামান্য শিলরক্ষিত মহাতেরো এবং ইসামতি ধাতুযুক্ত বিহার এবং বর্তমান যেটা কেন্দ্রীয় বিহার অশোকারামের অধ্যক্ষ মহোদয় এবং বাগ্যী প্রবর অতুলানন্দ মহাস্তবীর মহোদয়, বুদ্ধিরতন মহাতেরো মহোদয়, যিনি সম্প্রতি বাংলাদেশ সংঘরাজ বিজ্ঞ মহাসভা কর্তৃক সম্মানিত হয়েছেন, মহামান্য দীনানন্দ মহাতেরো এবং রত্নাঙ্কুর বিহারের পূর্ব সাতবাড়িয়া বিজ্ঞ অনিরুদ্ধ মহাতেরো এবং আমাদের আরেকজন কৃতি সন্তান জিনরত্ন স্থলীর মহোদয়, কদমতলির বান্তে যিনি ভিক্ষু সঙ্গের সেবার জন্য প্রাণ দিচ্ছেন, এবং মৈত্রীপ্রিয় ভিক্ষু যিনি অবশিষ্ট মহাস্তবীর বিহারের প্রত্যক্ষ প্রমুখ। ট্রাম্প এবং ইরানের মধ্যে একটা ড্রোন ডুবিয়ে ফেলেছে। ইরানে আমেরিকার সেই গুপ্তচর যেটা ড্রোন সেটা ডুবিয়েছে। গতকালে বিশ্বযুদ্ধের মতো শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বযুদ্ধ হয় নাই। এটা ট্রাম্পের অ্যাডভাইজার, সে দু একজনের কথা শোনে, সবার কথা শোনে না, দু চারজনের কথা শোনে। 10 মিনিট আগেই কালকে আমি বিবিসিতে দেখলাম সে শান্তির কথাই শুনেছেন ট্রাম্প, কারণ মানুষ তো শান্তিবাদী, জন্মই শান্তিবাদী। এখানে খুব কম কথা লেখা হয়েছে সময়ের অভাবে। তিনি একজন বিনয়ী বুদ্ধপুত্র। আমাদের সাথে পরিচয় এই গ্রামে তার পদার্পণ, আমি ভুল করেছি, সুমঙ্গল ভিক্ষু, এখন নামটা মোবাইলটা আমার নাম্বারটা নাই। উনি বিএ পাস, চিকিৎসক, আমরা প্রায় সমবয়সী। উনি সতীর্থ আমাদের মাস্টারের, আমাদের শ্রদ্ধেয়, উনি আমাদের পেশামশাই, কিন্তু বাবা পুত্রের মতো সম্পর্ক। তিনি এখানে নাটক করতে আসছিলেন। পোস্টমাস্টার বসুমিত্র বড়ুয়া, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অনন্ত মোহন বড়ুয়া, তিনি এখন প্রজ্ঞাজ্যোতি স্থবির এবং একজন বিদেশক। তারই প্রেরণায় আমরা নাটক করেছি। সেই নাটকের মধ্যে ওনার শ্বশুরও ছিলেন মিলনের বাবা। তো আমরা একসাথে নাটক করেছি। এখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখা হয়েছে, তার পরিচয় সবাই দিয়েছেন। এবং মহামান্য বুদ্ধ, আমরা এই গ্রামে এই পথ দিয়ে প্রবেশ করি। আজকে চোখে পড়ল উত্তরজলদি পূর্বপাড়া, এটা সড়ক। এই চিহ্নটা আমি আজকে চোখে পড়া কমিশনারকে ধন্যবাদ দিলাম। আমি যখন দীনমোহন মাস্টারের বড় ভাই আমার সোমেশচন্দ্র বড়ুয়া প্রমুখ, অনেকেরই নাম দীনমোহন বাবার বাবারা, ওনাদেরকে এই সংগঠনটা করে দিয়েছেন। সেই সংগঠনের খাতিয়েটা দীনমোহন মাস্টারের সামনে যে আসতেছে, তখন আমি জানতে পারলাম সঞ্জিত মাস্টারের ভাইয়ের কাছে, তিনি হঠাৎ, সাধারণত আমরা যারা 50-60-এর উপর বয়স হয়েছে, আমরা যদি ধূমপান করি, আমরা যদি মদ্যপান করি, আমরা যদি বেশি রাত্রেবেলা ভাত খাই বুদ্ধমূর্তি অনুষ্ঠানে, তো দেখলাম কি ওনাদের সাথে সম্পর্ক হয়েছে। তখন আমি খুব উৎপন্ন হয়েছে। এখানে দেখতে পাচ্ছি নিরস্বরে থেকে আসছে, নিরস্বরে সর্বোত্তর সর্বদক্ষিণ থেকে। এরকম অল্প সময়ের মধ্যে এসে আমরা যে পুণ্যদান করছি, জগতের সকল প্রাণী সুখী হোক, জলদি গ্রামবাসী সুখী হোক, আমাদের জলদি ধর্মরত্ন বিহার নিরবিচ্ছিন্নভাবে নিরাপদ থাকুক, এবং বাসকালীন বৌদ্ধ সম্প্রদায় বাংলাদেশের বৌদ্ধরা নিরাপদে থাকুক, এবং এই মহামান্য ভিক্ষু সংঘ যারা দুর্দিনে, রামর দুর্দিনে হোক কিংবা বলিয়া টিজানের সময় হোক,
হচ্ছে। উনি অবশ্যই অবশ্যই পারলৌকিক শান্তি পাবেন। তিনি যখন সুমঙ্গল ভারতে ছিলেন, চকরিয়া সম্মিলিত বুদ্ধ পূর্ণিমায় তিনি ভিক্ষু ছিলেন, তিনি এরকম প্রথম তোমার মতো বক্তৃতা দিচ্ছিলেন। তখন তিনি আমাকে এবং জ্ঞানেশ্বরগঞ্জ থেকে আমার দিদি জীবনের আত্মীয়, এখন সঙ্গের প্রতিনিধি, ইভেন উনি আমাদেরকে সম্মান করেছেন। উনি অত্যন্ত আত্মসম্মান বোধ আছে, নিজেও সম্মানিত মানুষ, অপরকেও সম্মানিত করতেন। তিনি একজন শ্রেষ্ঠ মানুষ, এই জন্য শিক্ষিত, শ্রেষ্ঠ, আলোকিত সম্পদ জগতে দুর্লভ। মনুষ্য জন্ম দুর্লভ, শিক্ষিত হওয়া দুর্লভ, এবং বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করা আরো দুর্লভ। জগতের সফলতা নিশ্চিত হোক। মহাকারণী ভগবান বুদ্ধ প্রধান সেবক আনন্দবন্তের মধ্যে খুবই আনন্দ। জগতের মধ্যে যারা চারজন জায়গা দর্শন করিব তারা সারি অপায়িত মুক্ত হইব। জগতের মধ্যে যারা চারজন দিনে দর্শন করিব তারা সারি অপায়িত মুক্ত হইব। এবং তখন পথে তবে বুদ্ধ হইয়া লুম্বিনী, কুশীনগর, সারনাথ, এই চারজন জায়গায় এত পবিত্র স্থান, এই হল অপরিবর্তনীয় স্থান। এটির মধ্যে যত বুদ্ধবিধি এই পরিবর্তন হব, এবং যত বুদ্ধ আইব এই পরিবর্তন হইতে না। কাজেই আর এনে দোষার উপরে আইন সময় এগুলো অর্থবুদ্ধি কিছুক্ষণ বিশ্বতে তারা একটি বুদ্ধ গিয়ে দান করে এটা জনার্জন খেলায় এটা হতানাথ মহাতিথি। আজকে একজন আর পুণ্যদান করি, যদিও কর্মর বিকাশে, কারণ মানুষ মৃত্যুর সাথে সাথে তাদের 31টা লোকভোগীর মধ্যে এর মধ্যে আইন জঙ্গল আর মেয়াদ কতদিন আছে? 31টা লোকভোগী হতে রূপবম্বলক মানে তিনি করতে রূপবম্বলক ও রূপবম্বলক ইয়াদতে বিজ্ঞান স্বর্গ একজন অবাধ একটা মনীষ হল যেন হতে মনীষ হল। আগে এটা হরা কতদিন খাইব তার মৃত্যু তখন নেই। আর জনজন হইলি আইনের দেখে একজন আর তো খাওয়াছে একজন তো খাওয়াছে নিয়ে হইতে না তো খাওয়াছে আর একজন আজকে একজন মাননীয় বিজ্ঞসঙ্গ আজকে একজন যখন এই সমস্ত বিজ্ঞসঙ্গ যখন আজিয়া এই অনুষ্ঠানের মধ্যে এই মহাজন্মের জন্মান্তরের পুণ্য হল আসলেই আজকে এই বিজ্ঞসঙ্গ আলাদা সঙ্গীত এই কারিগত আইন এটা একটু আমি বারবার চাইছি। আজকে একজন আর প্রার্থনা করি আজকে দেখুন আর আপনাকে করতে এসেছি এই পয়াটা যদি আমরা বৈষ্ণবের ফলে আমার কাছে বাবা বাবু গোবিন্দকে করবো, আরম্ভ করবো গ্রহণ করবো। Thank you.
দর্শন করার জন্য তো আমরা একজন আমাদের এই সংঘ সমাজে এক অনন্য সংঘ প্রতিভা আমার সংঘ গুরু সংঘ প্রধান দীনানন্দ মহাশয় মহোদয় আন্দারমান থেকে আমাদের মাঝে এসেছেন। আমি আমার পক্ষ থেকে ওনাকে পঞ্চশীল প্রদান করার জন্য মাইক্রোফোন প্রদান করছি। আপনারা সকলেই তিনবার নমস্কার বলুন, কাপড়টা হাতে নিন। কাপড় বসুন, সকলে তিনবার নমস্কার বলুন।
Bhattha Anuttara Yadekta Bhikkhu Sanghasya Dana Dema Dutiyampi Iman Matagavatta Anuttara Yadekta Bhikkhu Sanghasya Dana Dema Dutiyampi Iman Matagavatta Anuttara Yadekta Bhikkhu Sanghasya Dana Dema Mudima পূজনীয় ভিক্ষুসংঘ সমাগত সজ্জন্মপ্রাণ উপাসিতগণ, বর্ষাকালীন সময় হয়তো এখন খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা প্রদর্শন করছি। হয়তো এমনও হতে পারে হঠাৎ করে মেঘ করে বৃষ্টি এসে স্বভাব পণ্ড হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বর্ষাকালীন সময়। তো অনেকেই দূর দেশ থেকে এসেছেন, মিরসরাই থেকে এসেছেন, আদারমানি থেকে এসেছেন, লামা থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। কিন্তু আমরা চাইব পাঁচটার মধ্যে আমরা সভাটা শেষ করতে। তো আমি মাননীয় ভিক্ষু সংঘ, এখন ভিক্ষু সংঘের সজ্জন্ম দেশ না, তো মাননীয় ভিক্ষু সংঘ আসলে সকলেই বক্তা, সকলেই দেশক, এই এ টু জেড পর্যন্ত আজকাল সকলেই বইপত্র করে, সকলেই দেশনা করতে পারে। তো সকলেই সজ্জন্ম দেশক। তো আমি জীবরতন ভিক্ষু মহোদয়কে বলবো অন্তত 10 মিনিটের ভিতরে আমরা 5 জন ভিক্ষুকে সিলেকশন করে সজ্জন্ম দেশনা দান করার জন্য মাইক্রোফোন দিচ্ছি। জীবরতন ভিক্ষু মহোদয়কে 5 জনের মধ্যে সিলেকশন করে, চাইতে বেশি না, সম্ভব হল আরো কম। যেহেতু এটা আজকে সভাপতি, আমার কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সর্বপ্রথমে পুণ্যদান করছেন ওনার এই পরম জ্ঞাতি সাতপুরা প্রকরণ কুটিহারের বর্তমান অবস্থানকারী, এই গ্রামের একজন এককালীন অভিভাবক, আমার অত্যন্ত পরম জ্ঞাতি প্রজ্ঞাজ্যোতি কবির মহোদয়। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। আজকে আমি একজন সঙ্গের সান্নিধ্য গুরুনিবার সুযোগ লাভ করেছি, এটা আমার সম্মান করে। আর আমি বলবো, আমি মনে করছি আমি সেই মহাপ্রাণী তথাগত সান্নিধ্যকে গণ্য এবং আজকের উপস্থিত সঙ্গের যারা জ্ঞাতি বর্গ গ্রুপ থেকে এসে আমাকে দর্শন দেওয়ার জন্য, পুণ্যদান করার জন্য এসেছেন, তাদের প্রতি আমার মূর্তিপূর্ণ শুভেচ্ছা রেখে, জ্ঞাতি বর্গদের প্রতি আমার শুভেচ্ছা রেখে আমার জীবনের যে কয়েকটি বছর আমি বাবায় পাড়ি দিয়ে আত্মীয় স্বজনকে প্রদান করার সুযোগ করে দিয়েছি। 3 বার আমি তীর্থস্থান ভ্রমণ করেছি, 2 বার এককভাবে কঠিন প্রদান করেছি, আরো অন্যান্য ধাপ পরিবর্তন করেছি। এই উন্নতটুকু স্বামীকে আমি তার যাত্রাপথের পাথরের স্বরূপ পুণ্যদান করে এখানে আমার আলোচনা শেষ করছি। আবারও আমি সক্রিয় মধ্যে বর্ণন জানিয়ে আপনাদের প্রতি শুভেচ্ছা রেখে আমার সংক্ষিপ্ত পুণ্যদান করলেন কাহারগোড়া অবস্থিত বিহারের অধ্যক্ষ মন্ত্রীদের এখন পুণ্যদান করবেন মকরাগড় বেঙ্গল বিহারের অধ্যক্ষ কপরাজ মঙ্গল বিষ্ণু মহোদয়।
শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত অনুত্তর পুণ্যক্ষেত্র প্রসঙ্গ, সবার প্রতি আমি অকৃত্রিম বন্দনা নিবেদন করছি। এবং আজকের উপস্থিতির মধ্যে দেখেছি প্রভাত চন্দ্র বড়ুয়া, ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া, তিনি ভাইস চ্যান্সেলর এবং প্রিন্সিপাল ছিলেন, আমারও এরকম অবস্থ। আর এখানে অধ্যক্ষ বুদ্ধিও এসেছিলেন এবং গ্রামের নেতৃত্বরা আমাকে আছেন এবং আমার দপ্তরি চক্করিয়া থেকেও আত্মীয় স্বজন এসেছেন। ওনার দুইটি কুল, একটা শ্বশুরালয়, একটা পিতৃত্রালয়। পিতৃত্রালয় হচ্ছে লামার চক্করিয়া আর শ্বশুরালয় হচ্ছে জলদি বাঁশখালী। কিন্তু ফণীন্দ্রলাল বড়ুয়া সম্পর্কে আমার আত্মীয় এবং অতি ঘনিষ্ঠ আত্মীয়, ছোট থেকে একসাথে কাটিয়েছি। একাডেমিকে বিয়ে হওয়ার পরে করুণাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেন, তাও ফণীন্দ্রলাল বড়ুয়া। এবং এই করুণা দীর্ঘ সময় বাড়ি করতে করতে যখন সাদের কাজ হলো, তখন সাদ আর করা সম্ভব হলো না। তখন লোহা, সিমেন্ট এগুলো বিক্রি করে দিলে তার কারণ পয়সায় সংকলন হবে। আমার একটু ইতিবৃত্তান্ত হচ্ছে, যখন প্রকাশের মা পেনশনে গেছে তখন সাদ নির্মাণ করবে। এগুলো করছেন কার জন্য? আমি প্রথমে বলেছি মাতা যথানিয়ম পুত্রম আয়ুষ একপুত্র মূল্য, অর্থাৎ মা যেমন নিজের ছেলেদেরকে নিজের জীবনের বিনিময় করে, ঠিক তদ্রুপ মাতা এবং পিতা নিজের ছেলেদের জন্য নিজের জীবন নিয়েও এই সম্পত্তি শুরু করেছে। জয়তে সোপো পিয়ত জয়তে বাম পিয়ত বিত্তমত নাট্যে সোপো পালন করে। তারা হচ্ছেন আমাদের শিক্ষক, সেরকম একজন মানব গড়ার কারিগর, প্রকৃত মানবকে তৈরি করার কারিগর শিক্ষক ফণীন্দ্রলাল বড়ুয়া, যিনি আজ ভোর 5 ঘটিকার সময় প্রয়াণ করেছেন। ওনার মৃত্যু সংবাদটা সময়টা জেনে আমি খুবই ভারাক্রান্ত হয়েছি আরেকটি কারণে। সেরকম একটি প্রয়াত শিক্ষক ফণীন্দ্রলাল বড়ুয়ার পুণ্যদান সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচক সহ গুণোত্তম ভিক্ষু সংঘের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। যারা পুণ্যদান করার মানুষ এখানে সমবেত হয়েছেন, আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ। এখানে অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আছে বলেই আমি দেশনা দীর্ঘায়িত করব না, তাই এ কথাই বলবো। আজ থেকে 2500 বছর পূর্বে মারানাম্পি দুঃখ পিয়েহি দুঃখে আপিয়েহি দুঃখ, এই দুঃখগুলির কথা তিনি একই ছন্দে একই লাইনের মধ্যে একটি সূত্রের মধ্যে উল্লেখ করেছিলেন। এখন এই দুঃখগুলোকে এখন আমরা প্রতিনিয়ত দেখছি কি দেখছি না? আমরা প্রতিনিয়ত দেখি, কিন্তু আমরা আমাদের সংবেগ উৎপন্ন করতে পারি না। কারণ আমরা যে জগৎ সংসারের মধ্যে অবস্থান করছি, এই জগৎ সংসারের মধ্যে প্রতিনিয়ত শুধু চাওয়া পাওয়ার চিন্তার মধ্যে আছি। কিভাবে বেশি করে ধন উপার্জন করব, কিভাবে সংসারের ছেলে মেয়েদেরকে সুপ্রতিষ্ঠিত করব, কিভাবে এইরকম একটি দালান প্রতিষ্ঠা করব, কিভাবে নতুন কিছু পরিকল্পনা করব, এই চিন্তাগুলোর মধ্যে থাকাতে প্রতিনিয়ত যে সমস্ত দৃশ্যগুলো আমরা দেখি, এই দৃশ্যে আমরা ভাবি। দৃশ্যরা আমাদেরকে কি করে? বুদ্ধ যে দুঃখগুলোর কথা বলেছেন, ওই দুঃখগুলো ভোগ করার সময়টাকে বৃদ্ধি করে দেয়। কারণ যত বেশি তৃষ্ণা থাকবে তত বেশি জন্ম নিবে, আর যত বেশি এটা উপলব্ধি করার মতো সে সময় আমার কাছে সে অনুভূতি নেই। কিন্তু আমার জন্ম দৃশ্য দেখেনি
এরকম যে আমার পাড়া প্রতিগুলো এই দুঃখকে ধ্বংস করতে হবে, জাতিকে দুঃখকে ধ্বংস করতে হবে। এটা কে বলতে পেরেছিলেন? আপনারা অনেকে জানেন, আমাদের মধ্যে একজনেই শুধু সেই দুঃখগুলোর কথা বলেছিলেন। ভিক্ষু সংঘের মধ্যে শিবরে একজনের বলেছিলেন, শিবরে একজনের বলেছিলেন দুঃখের কথা, মাতৃ ধরাধাম, মাতৃ জঠরের মধ্যে যে কিরকম দুঃখ, কুণ্ডলিতে যে কিরকম দুঃখ, এটা আমরা প্রত্যেকেই ভোগ করে এসেছি। কিন্তু সেটা এই দুঃখটাকে আমাদের পক্ষে সেভাবে উপলব্ধি করা সম্ভব হয় না। এটাকে উপলব্ধি করতে পারাটাই হচ্ছে প্রকৃতপক্ষে জ্ঞান। বুদ্ধের ধর্ম যে জ্ঞানের ধর্ম বলা হয়, এই জ্ঞানটাকে তখনই আপনি উপলব্ধি হবে যে যার মধ্যে সে জ্ঞান হবে তিনিও উপলব্ধি করতে পারবেন এরকম দুঃখ যেন আমি আর জন্ম জন্মান্তর ভোগ না করি, এই দুঃখটাকে যেন আরো পরিত্রাণ লাভ করি। সেজন্য কি চিন্তা করেন? জাতিকে দুঃখকে ধ্বংস করার জন্য চিন্তা করেন। এই একটি দুঃখকে যদি ধ্বংস করা সম্ভব হয় তাহলে আমরা কয়টি দুঃখ থেকে মুক্ত পাবো হবো জানেন? জরা দুঃখ, ব্যাধি দুঃখ, প্রিয় দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ এবং মৃত্যু বরণ করতে হবে না। তাহলে আমাদের কি করতে হবে? যে আমাদের এই দুঃখগুলোকে ধ্বংস করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি জাতিকে দুঃখকে ধ্বংস করতে হবে। এই জাতিকে দুঃখকে ধ্বংস করার জন্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে মুক্তির মার্গ, যেটাকে বিদর্শন ভাবনা বলা হয়। বিদর্শন ভাবনার মাধ্যমে একমাত্র সম্ভব এই জন্ম দুঃখকে রোধ করা, জন্ম দুঃখকে ধ্বংস করা। আর কোনো উপায়ে সম্ভব না। কারে কারে টাকা দান করে সম্ভব হবে না। দিনের পর দিন শুধু শিল্পটি পালন করেও সম্ভব হবে না। কিন্তু দিনের পর দিন শিল পালন না করেও, দিনের পর দিন দান কার্য না করেও যদি শুধু ধ্যান কার্য সম্পন্ন করেন, এই জ্ঞানের মাধ্যমে আপনার মধ্যে কি হবে? ওই দুঃখ মুক্তির পথ আপনি লাভ করতে সক্ষম হবে। আমাদের তাহলে কি হবে? দুঃখ থেকে মুক্ত হতে সম্ভব। এই কারণেই ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ দুঃখবাদী নয়, দুঃখ ধ্বংসকারী, দুঃখ সৃষ্টিকারী নয়, দুঃখকে ধ্বংসকারী। মুখ থেকে যাওয়ার পর আবার শীলটা গ্রহণ করেছি এই ভাবনা অন্তরের মধ্যে থাকে না। উপস্থিত কর্মে আমাকে আমার সময়টা আমি অতিবাহিত করি। এভাবে জীবন যাপন করে দুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা উপলব্ধি করা সম্ভব হবে না। জন্ম জন্মান্তরের পূর্ণ শক্তির প্রভাবে আমরা যারা মনুষ্য জীবন লাভ করেছি, এই মনুষ্য জীবনকে সার্থক সাফল্যমণ্ডিত করার জন্য হলে বুদ্ধের সেই অমৃতময় মার্গ পথ আমাদেরকে অনুশীলন করতে হবে। সকলে অনুশীলন করবেন। সকলের কাছে সেই আশা প্রত্যাশা করে আমাদের প্রয়াত উপাসক ফণীয় বাবু, তিনি বিক্ষুব্ধ জীবন কিছুদিন অতিবাহিত করেছেন। বিক্ষুব্ধ জীবন অতিবাহিত করাটা এটা একটি জটিল কঠিন বিষয়, কঠিনতম একটি বিষয়। কারণ এখানে যে সমস্ত ভিক্ষুদের জীবনের মধ্যে অষ্টপরিষ্কার দানের প্রভাবটা যেটা হৃদয়ঙ্গম করতে না পারলে, নিজে থেকে অনুধাবন করার শক্তি অর্জন করতে না পারলে, অন্য থেকে শক্তিটা ঢুকিয়ে দিল, সেই শক্তিটাকে কখনো ভালোভাবে ধারণ করে রাখতে পারে না। নিজের অনুভূতি, নিজের ইচ্ছা শক্তি যদি না হয়, কিছু ভালো করে ধারণ করা সম্ভব হয় না। নিজেই নিজের উদ্ধারকর্তা, নিজেই নিজের ত্রাণকর্তা, নিজেই নিজের সর্বসর্বা। নিজের মুক্তির পর নিজেকে অন্বেষণ করতে হবে, নিজেকে উদ্ধার করার পর নিজেকে অন্বেষণ করতে হবে। আমি ভিক্ষু হয়ে আপনাকে উদ্ধার করতে পারবো না, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। বুদ্ধ নিজে বলেছেন কি, আমি তোমাদেরকে মুক্ত করতে। জীবিত কাজে সম্মান দিতে পারি না, কিন্তু মরলে ওনার গুণের কথা, ওনার প্রশংসার কথা, উনি জীবিত কালে এই প্রশংসা পেয়েছেন। এত কথা উনি শুনেছেন, এত কথা যদি শুনত তাহলে উনি অনেক আনন্দ লাভ করত। আজকে ওনার জন্য ব্যানার, ওনার ফুলের তোড়ার অভাব নাই। আমাদের এত এত কথা ওনার জন্য কেন বলা হচ্ছে? এই কথাগুলো বলে আমি এই কথাগুলো বলবো। আজকে এখানে যে কথাগুলো বলা হয়েছে আপনারা আপনাদের
মনের মধ্যে ধারণ করবেন। মনের মধ্যে যদি ধারণ করেন, সেগুলো আচরণ করেন, অনুশীলন করেন, তাহলে আমাদের মধ্যে যে সংজ্ঞা সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়, এই অশান্তি আর কোনোদিন আমাদের মধ্যে স্পষ্ট করতে পারবে না। তো আমরা প্রতিটা স্তরে ধর্ম কথা শুনি বটে, ওই যাদের স্তরে শুনি ওই সেখানে রেখে চলে যায়। সেজন্য আমরা আমাদের পরিবর্তন আসে না। আমাদের বুদ্ধ ধর্ম কথা সুরে তা দাঁড়ে তা চারে তা দাম্মা। আমাদের ধর্ম কোথায় শ্রবণ করতে হবে, সেগুলো ধারণ করতে হবে, সেগুলো আচরণ করতে হবে, অনুধাবন করতে হবে, তখনই আমাদের ধর্ম। আজকে শনিবাবুকে আমরা আর কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবো না। এত কথা শনিবাবুর কোনো কাজে আসে নাই, আমাদের কাজে এসেছে। তো আমরা যদি পরিবর্তন হতে পারি, তো পরিবর্তন হলে আমরা সবাই মঙ্গল হবে, আর না হলে অমঙ্গল হবে আমাদের। তো সেজন্য আমি সবার কাছে এটাই কামনা করবো, আমরা যা বলি তা প্রতিপালন করার চেষ্টা করি। এই কথা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের জীবনের কাছ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন আমাদের চট্টগ্রাম স্বাস্থ্য কল্যাণ বিজ্ঞ সমিতির পক্ষ থেকে, রুদ্রা বুদ্ধানন্দ ধর্মমিত্র ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে ওনাকে পুণ্য রাখে। এবারে সংক্ষিপ্ত পরিবেশনা করছেন মহাত্মা মহোদয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরেন্দ্রলাল বড়ুয়া, ওনাকে সকলে চেনেন, সকলেই জানেন। আমাদের মাঝে যিনি আশীর্বাদ ও উপস্থিত হয়েছেন, আনারবাণী বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাভাজন ভজন্ত জেনানন্দ মহাদেব, যিনি প্রধান জ্ঞাতি রাঙ্গুড়িয়া ইসাপতি ধাতুযুক্ত বিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাদেব, পূজনীয় আলোচক বৃন্দ, যারা স্মৃতি ধারণ করেছেন, যারা বিভিন্ন অবস্থান থেকে ঘুরে এসে আমাদের পরম জ্ঞাতি, পরম সজন, একজন মানবতাবাদী কর্মী সুরেন্দ্রলাল বড়ুয়াকে পূর্ণ ধান দেওয়ার জন্য সর্বোপরি ওনার পরিবার সদস্যদের সমবেদনা নিবেদনের জন্য সমাগত হয়েছে। আপনাদের সকলের প্রতি আবার সে মৈত্রীপূর্ণ শুভেচ্ছা। দুজন সুরেন্দ্রলাল বড়ুয়া কেমন মানুষ ছিলেন? 69 বছরের সে বললেন বর্ণাঢ্য জীবনের কীর্তি গৌরব কথা আমি 1 ঘন্টা 2 ঘন্টায় আদৌ শেষ হয়ে যায়। তারপরে যে কথা বলি, প্রয়াত সতীশ চন্দ্র বড়ুয়া এবং ওনার সহধর্মিনী পুঁথিমালা বড়ুয়া, ওনার যিনি মাতা ছিলেন অত্যন্ত শৈশবে আমাদের সাংবাদিক বাবু প্রিয়দর্শী বড়ুয়া যে লামা থেকে যিনি এসছেন, তিনি বলেছেন অতি শৈশবকালে তিনি যেমনি করে তার মাতাকে হারিয়েছেন, সুরেন্দ্রলাল বড়ুয়া অত্যন্ত শৈশবকালে তার গর্ভধারিণী মাতাকে হারিয়েছেন। মাতৃত্বের স্নেহে যার পরশে বঞ্চিত হয় তিনি হলেন পুঁথিমালা বড়ুয়া। তার বিমাতা হওয়ার পর বিমতির মনোভাব ছিল না, একেবারে পুত্র সহগত চেতনায় পুত্র মমতায় তাকে বর্ধিত করে এবং তারা ক্রমান্বয়ে যখন বড় হয় মানুষ গরিব এখানে দুর্গম পরিবেশ না হয় বলে মানুষ গরিব ভাবি একটু লোক বড় দেখার টান আর বড় লোক হইলে আর কোন মানুষ
উপকার করা ব্যক্তিগত ধারায় সুতরাং আমরা প্রত্যেকে দাঁড়িয়ে সবাই এর অবস্থান আছে যে মানুষটির জন্য আমরা এসেছি বিভিন্ন জায়গা থেকে সেখানে কথা বলার প্রয়োজন আছে। সুতরাং সবকিছু যাওয়ার জন্য প্রয়োজন আপনারা নিরাপদে নির্বিঘ্নে পাশাপাশি ওরা সম্পূর্ণ অসঙ্গতি তিনি বারবার বলতেন ভাষা আমাকে আপনি তো আমার পরম জাতি আমাকে ভিক্ষু করিয়ে দেন, আমাকে ভিক্ষু করিয়ে দেন। আসলে আমি চিন্তা করতাম আপনি প্রথমবার গ্রহণ করে অনেকবার বলেছি প্রথমবার গ্রহণ করে রক্ষা করতে পারছি। এখন বাধ্যতার সময়কালে আরো সুবিধা এখন তো রক্ষা আরো সম্ভব না। এইভাবে সময় আর শুরু হোক দেখা যাবে এইভাবে বলে বলে আমি এতদিন ভদ্র একজন আদর্শ নিষ্ঠ শিক্ষক, যা একজন শিক্ষক একজন ডাক্তার প্রত্যক্ষ ভাবে সমাজ আত্মোন্নয়নে সামাজিক বিবর্তন সাধনে ওনারা কার্যক্রম সম্পাদন করেন। এমনি এক পরম সুন্দর পরম কল্যাণ মিত্র এবং এক ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। তাই ওনার জন্মস্থান তো মানিকপুরে, উনি তো অনেকদিন অবস্থান করেছিলেন সে আমাদের, যার কারণে এত মানুষ আর সমবেদনা শ্রদ্ধা পুণ্যদান ইত্যাদি কার্য সম্পাদনে সমবেত হয়েছে আন্দোলন করেছেন এবং পুণ্যদান করেছেন। এই জন্য আমি আপনাদের সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। বিশ্ব সংঘরা সব স্থান থেকে এসে আপনাদের আমার পরম এই পরিবারের পক্ষ থেকে এবং এই বরিন্দলাল বড়ুয়া পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বন্দনা জানিয়ে যে আমার দুই কথা ও আপনারা সকলে জানেন ওনার এক ভাগিনা ওনারা ছিলেন দুবাই এখানে দুইজন ওখানে দুইজন এক বোনের সন্তান আমার সাথে সে বেদনায় কষাঘাতে জর্জরিত হয়ে ওনার সে নিজে কষ্ট পাননি, সে কষ্টের অংশীদারিত্ব পরিবারস্থ সদস্যদের করেছে। সুতরাং তিনি এত জটিলপূর্ণ একটি বিষয় মৃত্যু সহজ ভাবে গ্রহণ করে দিয়েছে। সে বরিন্দলাল বড়ুয়াকে আমি আমার বিক্ষুব্ধ জীবনের সে উন্নতি অভিনন্দন জানাই এবং সে তার জীবন দশায় অর্জিত পুণ্যের সাথে আমার দেবগত পুণ্য সামিল হয়ে প্রয়াত জীবনের সমস্ত আবিলতা বিগত হয়ে বিভক্তির কারণ রচিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার দুঃখ দেখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী অনিত্য সংসার মাঝে কেউ কারণ নয়। দুদিনের পরে এখানে যাবেন যে ফলন করতেও মানুষের কাছে কথা গ্রহণ করতে ওনার কর্মে টানে তার যতদিন ছিল ততদিন সমাজের উপকার সাধন করে। এইভাবে প্রতিরূপ দেশে দেখা যায় যে মানুষ অস্থায়ী ভাবে কথা গ্রহণ করে থাকে। অত যারা চাকরিজীবী যখন এই লম্বা ছুটি পাই, আমরা যখন এই ছুটি পাই তখন আমরা ভ্রমণে যাই আত্মীয় বাড়িতে, বিভিন্ন দিকে আমরা ভ্রমণ করতে যাই। কিন্তু প্রতিরূপ দেশে দেখা যায় যখন এই ছুটি পাবে তখন বিহারে এসেই যে কর্তব্য গ্রহণ করে উপসম্পদা গ্রহণ করে ওনার সময়টুকু সেখানে অতিবাহিত হয় না। কিন্তু আমাদের এখানে তো আমরা নির্ণয় হয়ে যাচ্ছে বিভিন্ন কথা আমাদের হয়। তার একমাত্র কারণটা হচ্ছে আসলে তো আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার যতদূর অগ্রসর ধর্মীয় শিক্ষার ততদূর অনেক সুন্দর। তার বাস্তবতা যদি আমরা চিন্তা করি আমাদের মাতা পিতারা যদি ধর্মীয় শিক্ষার অগ্রসর হতেন তাহলে আমরা বিদ্যুৎ আরো অনেক অগ্রসর হতাম, সমাজ সতর্ক আরো অগ্রসর। এইখানে আমাদের একটা দুর্বলতা কাজ করে। এছাড়াও এই পূর্ণভূমি বাঁশখালী উপজেলা এটা আমাদের জন্য
পূর্ণভূমি হচ্ছে আমরা যে তীর্থ ভ্রমণ করতে যাই ভারতের মধ্যে নারী তীর্থ, তার ছবিতে এই বাঁশখালী উপজেলা যদি আমরা তীর্থ বলে থাকি পূর্ণভূমি, তা উপস্থিত হবে না। সাঙ্গিক ক্ষেত্রে এবং আমাদের উপাচার্যের ক্ষেত্রেও অনেক ব্যক্তিত্ববান ব্যক্তি এবং মহাপুরুষ এই বাঁশখালী উপজেলা। পাদমূলে আমার সশ্রত বন্দনা জানাচ্ছি। এখানে অনেক ভিক্ষুর আজকে এসেছে, আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি। এটা আমি বলবো এই ভিক্ষুদের উপস্থিতি হচ্ছে আমার বাবার মঙ্গল কামনার অথবা মুক্তি পাওয়ার হেতু। তো আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ভিক্ষু সংখ্যারা এখানে উপস্থিত হয়েছে, আমার বাবার প্রতি সম্মান নিবেদন করেছেন, পুণ্যদান করেছেন। এখানে আমার জন্ম, বাবার জন্মগত ভাবে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আপনারা এত শুনেছেন, সেটা হচ্ছে আমাদের প্রথম আমরা ছিলাম মানিকপুরে, এরপরে আমাদের লামাতে আমরা শিফট করি পুরা ফ্যামিলি, এবং আমাদের পুরো বংশের যারা আছে সবাই কিন্তু আমরা লামা চলে যাই। এরপরে আবার আমার মা আমাদেরকে মানুষ করার জন্য বিশেষ করে ওই সময়ে পাহাড়ি অঞ্চল, তেমন একটা পড়াশোনার ভালো ব্যবস্থা ছিল না, আমরা চলে আসি মামার বাড়িতে। আমার বড় মামা একজন শিক্ষক এবং এই গ্রামের উনি খুব সুনামধন্য ব্যক্তিত্ব। ওনার ছেলেরা যারা আছেন ওনারাও বিভিন্ন পর্যায়ে একটা অবস্থানে আছেন, এবং পাশাপাশি এটা হচ্ছে সমৃদ্ধ একটা গ্রাম। এখানে অনেক সরকারি কর্মকর্তা থেকে এবং মন্ত্রণালয়ের সচিবালয়ের কর্মরত মানুষ এখানে ব্যক্তিত্ব এখানে ছিলেন, এবং কর্মবীর বুদ্ধদত্ত মহাস্তবীর থেকে শুরু করে আমাদের ধর্মরত্ন মহাস্তবীর অনেক মনীষীরাও এখানে কিন্তু জন্মগ্রহণ করেছেন, আমাদের নীলাম্বর বড়ুয়ারাও জন্মগ্রহণ করেছেন। তো আমার মা মনে করেছেন এই মাটিটা খুব সমৃদ্ধ, খুব উর্বর, এখানে গিয়ে যদি আমার বাচ্চাদেরকে যদি আমি ফেলেও রাখি তাহলে অবশ্যই আমার বাচ্চারা মানুষ হবে। তখন আমরা যে পরিবেশে ছিলাম ওখান থেকে এখানে এসে ধরতে গেলে ফেলেই রেখেছিলেন আমাদেরকে, সেটা হচ্ছে আমার মামার বাড়িতে পুকুরের ঘাট মানে পাড়ে একটা কোনায় আমাদের অল্প করে জায়গা দেওয়া হয়েছিল, 1/2 শতক অথবা 1 শতক মতো। ওখানে বেড়ার একটা ঘর করেই আমরা মূলত ওখানে উঠি প্রথমে। আমি একটু বাড়াচ্ছি, প্লিজ আপনারা ধৈর্যচ্যুত করবেন না, এটা হয়তো আমার একটু বলতে হচ্ছে। এখন ওখানে থাকতে থাকতে আমার মা বাবার একটা টার্গেট ছিল, এটা যেহেতু মানিকপুর লামার মতো জায়গাতে ওনারা বেশি দিন ছিলেন, ওনাদের মানসিকতার যে ব্যাপারটা এটা তখন আমি এখন বুঝতেছি, অনেক পরে এসে বুঝছি এটা, সেটা হচ্ছে ছেলেকে কোনো রকম মেট্রিক পাস করে তারপরে একটা হাতের কাজ টাজ ধরিয়ে দেবে, মানে আমাদের উপরে এই ধরনের একটা টার্গেট ছিল। কিন্তু এটা পর্যায়ক্রমিক ভাবে এমন একটা অবস্থায় চলে গেল, পরিবেশ আমাকে ডিগ্রি পাস করিয়েছে, পরিবেশ আমাকে ডিপ্লোমা করিয়েছে, পরিবেশ আমাকে এখান থেকে গভর্নমেন্ট চাকরি দিয়েছে। এটা আমি করি নাই, অথবা আমার মা বাবাও করে নাই। আমার বন্ধুরা সবাই মেট্রিক পাস করছে, আমিও করছি। বন্ধুরা সবাই ইন্টার পাস করতেছে, আমিও কলেজে যেতে যেতে আমিও পাস করে গেলাম। সবাইকে ডিগ্রি পাস করলো, আমিও ডিগ্রি পাস করে গেলাম। বিষয়টা পরিবেশগত কারণে আমার এটা করতে আমার সম্ভব হয়েছে। তো পাশাপাশি আমার ছোট ভাইদেরও একই অবস্থা। আমাদের ফ্যামিলিতে আমার বাবা মা দুজনেই টিচার, সারা জীবন মানুষকে দিয়েছে, শুধু ব্যবসা করেন নাই, অন্য কোনো ব্যবসা করেন নাই। আমার বাবা টিচার শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন। আপনার সাতকানিয়া থেকে শুরু করে লামায় ওনার প্রথম পোস্টিং, ওখান থেকে সাতকানিয়া থেকে শুরু করে বাঁশখালীতে বিভিন্ন অঞ্চলে উনি ওনার শিক্ষকতা, ওনার জ্ঞান পুরো বিতরণ করার চেষ্টা করেছেন। এরপরে উনি যখন রিটায়ার্ড হন, এরপর উনি একটা হোমিওপ্যাথিকের এখানে ডাক্তারের চেম্বার করেছেন। তার মানে তাও হচ্ছে সেবা দেওয়া, ওইটাও হচ্ছে সেবা, শিক্ষা দেওয়া, জ্ঞান বিতরণ করা। এটা হচ্ছে মানুষের স্বাস্থ্যগত, যদি যারা গরিব দুঃখী আছে তারা তো বেশি পয়সা দিয়ে বাইরে
চিকিৎসা করতে পারবে না, সেজন্য অল্প পয়সা যাতে সেবাটা দেওয়া যায় এখানে বসে। এবং বিভিন্ন পর্যায়ে গিয়েও আমার বাবা অনেক দোকান এখানে করেছেন, ওখান থেকে অনেক রুগী এখানে আসতেন। যাই হোক, সেবাধর্মী কাজেই কিন্তু আমার বাবা সারা জীবন করেছেন। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে আসার পরে এখানে বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন বৈষম্য তৈরি হলেও আমার বাবা যখন যেখানে যে ধর্মের জন্য ওনারা কাছে এসেছেন, বাবার কাছে বলেছেন, বাবা নির্দ্বিধায় কোনো বিভেদ ভুলে সবগুলোতেই ওনার সমবন্টন যেখানে ছিল সেখানেই উনি দিয়েছেন। এটার কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে শিক্ষা। উনি চাইলেন যে যেখানে দিব আমি দান করলেই তো আমার পূর্ণ হচ্ছে। এটা আমি কোথায় দান করছি সেটা না, এটা দান। এটা একটা ফকিরকে দান করলেও দান হবে। মানে এই যে লিবারাল একটা চিন্তা ভাবনা আমার বাবার মধ্যে ছিল, যেটার উত্তরসূরি হিসাবে আমি এতক্ষণ শক্ত কিন্তু আমি থাকি না। আমি খুব আবেগপ্রবণ একজন ব্যক্তি, কারণ আমি, আপনারা জানেন আমি গান করি, আমি লেখালেখি করি, তো আমার আবেগটা খুবই নড়বড়ে, আমি কোনো কিছুতেই ভেঙে পড়ি খুব বেশি। যাই হোক, তো এক পর্যায়ে এসে আমরা একটা ব্যালেন্সে এখানে ছিলাম। সকালবেলা যখন আমাকে বলা হলো যে এখানে সমাজের যারা আমার এখানে তো কয়েকটা সমাজ আছে, আমার সমাজের যারা আছেন ওনারা যখন বললো যে এখন কিভাবে কি করা যায়, তো আমি বললাম যে আমার বাবা তো সব জায়গায় দান করে আসছেন, আপনারা এমন করে জিনিসটা করেন যাতে আমার বাবার যে উদ্দেশ্য ছিল যে অন্তিম পর্যায়ে অন্তত ওনার সদ্গতিটা যাতে আমার বাবার আত্মায় কষ্ট না পায়, অন্তরে কষ্ট না পায়, এভাবে করে আপনারা একটা ব্যবস্থা করে দেন। আমি আর কিছুই বলবো না, এটাই হচ্ছে আমার প্রস্তাবনা। তো ওনারা ওনাদের পক্ষ থেকে যেভাবে যেভাবে সম্ভব এইভাবে করেছেন। এইটা করতে গিয়ে যদি কোন পক্ষের অথবা কোনো আত্মীয় স্বজন, কারণ আমার এখানে পাড়ার সবাই আত্মীয়, কোন আত্মীয়ের মনে যদি আমি অনিচ্ছাকৃতভাবে যদি কষ্ট দিয়ে থাকি, আমি আমার বাবার এই অন্তিম পর্যায়ে আমার বাবার এই রাস্তা যাতে গমনের রাস্তা যাতে ব্লক না হয়, আপনাদের একটু মনোকষ্ট, এটা আমার বাবার হয়তো রাস্তাতে একটা বাধা পড়বে, আমি আপনাদেরকে সচ্ছল চিত্তে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের পরিবারকে ক্ষমা করে দিবেন। এই জন্যই যে আমরা এখানে কোন ধরনের সামাজিকতার সাথে আমি প্রকাশ লিপ্ত না, আমার ছোট ভাই শ্রীপরও লিপ্ত না, আমার ছোট ভাই সুহাস লিপ্ত না, কারণ তারা আছে ফ্রান্সে, তারা তাদের সমাজ নিয়ে আছে, আমি আছি লামাতে বান্দরবানে, আমি আমার সমাজ নিয়ে, ওখানেও একটা সমাজ আছে, ওখানেও আমি সোয়াইকি, ওখানে ওনাদের মতো করে ওখানে আমি আছি। তারপরেও আমার মা যেহেতু এখন একা হয়ে গেছে, আমার মা কিন্তু এখানে একা হয়ে গেছে, এটা আপনাদের বোন, আপনাদের পিসি, আপনাদের মাসি, আপনাদেরই আত্মীয়, আপনাদের উপর নির্ভর করে কিন্তু আমার মা পাহাড় থেকে, আমার কাকা কাকিমা, আমার দিদিমা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন যারা আমার রক্তের, যারা আমরা বলি রক্তের, মামাদের সম্পর্কে রক্তের সম্পর্ক কিন্তু বলে না, বাবাদের সম্পর্ক গুলোকে রক্তের সম্পর্ক বলা হয়। এই রক্তের সম্পর্ককে ছেড়ে কিন্তু আপনাদের এইখানে কিন্তু আমরা আসছি আপনাদের কাছে আশ্রয়ের জন্য। আপনারা, আমার বিনীত অনুরোধ, এই আশ্রয়টুকু আপনারা একটু নিষ্কণ্টক করে আমাদেরকে বাঁচার একটু সুযোগ দেবেন, এটা আমার আকুতি, এটা আমার মিনতি, এটা আমি বিনয় করে আপনাদের কাছে প্রার্থনা করছি, এতটুকু। কারণ আমার মা বাবার কোনো অসুবিধা থাকার কথা নয়। আমার মা বাবা দুজনেই রিটায়ার্ড সরকারি চাকরিজীবী ছিলেন, দুজনেই কিন্তু এখনো পেনশন পান। এখন আমার মাকে বাবাকে আমার 1 টাকাও দিতে হয় না, এখনো পর্যন্ত দিই নাই। ইভেন আমার বাবা ওই দিন আমাকে বলছে যে আমার ছেলেকে, তো আমার মেয়েটা মেট্রিক পাস করছে গতবারে, এখন তাকে অ্যাডমিশনের জন্য 30,000 টাকা দরকার ক্যান্টনমেন্ট কলেজে। তো বলে যে তোর তো খুব কষ্ট হচ্ছে, আমি 5,000 টাকা জোগাড় করেছি নাতির জন্য, এটা অ্যাডমিশনের জন্য খরচ করেছি। এই যে এই কথাটা বলার তো আর কেউ নাই আমার। এগুলো হচ্ছেন, এই মা হলো আপনারা, বাবাও আপনারা, এখন অভিভাবকও আপনারা ছাড়া আমার মনে হয় এখানে যারা উপস্থিত হয়েছেন এবং হননি, যারা মাইক্রোফোনে আমার কথা শুনছেন, সবাই তো আমার আত্মীয়। আমি সবার কাছে বিনয়ের সাথে এই অনুরোধটা করছি, এটা আমাকে একান্তই বলতে হচ্ছে এই বিষয়টা, কারণ আমরা যে যার মতো, আমার ভাই দুটো বাইরে, আমরা যদিও 3 ভাই, কিন্তু আমিও থাকি বাইরে সরকারি কার্যক্রমের জন্য অথবা
দায়িত্ব পালনের জন্য আমাকে বাইরেই থাকতে হচ্ছে, বাচ্চাদেরকে পড়াশোনার জন্য ওখানে একটা মানে লেগে গেছি অনেকটা ধরতে গেলে। এখন চট করে যদি আমাকে বলা হয় এখন চলে আসো, এটা আদৌ হয়তো সম্ভব হবে না, কিন্তু আমার মাকে আপনাদের হাতে তুলে দিলাম। এটা হচ্ছে আমার, আর বলবো না আমি, হয়তো আপনাদের ধৈর্য ছুটি করবে, বাচ্চারাও অনেক দূরে চলে যাবেন। এটাই হচ্ছে আমার শেষ কথা। আপনারা যারা এসছেন, আমার শ্বশুর বাড়ি থেকে এসছেন, আমার মেজো ভাইয়ের শ্বশুর বাড়ি সুহাসের শ্বশুর বাড়ি থেকে এসছেন, আমার একদম ছোট ভাই সিপনের শ্বশুর বাড়ি থেকেও আপনারা যারা এসছেন, আপনাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সময়ে আমাদের পাশে এসে আপনারা শুধু আমার বাবাকে দেখতে আসেন নাই, আমরা বড় একটা স্বস্তি পেয়েছি। আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আপনারা আমাদের খুঁটি, আপনারা আমাদের শক্তি হিসেবে আমাদেরকে সাহস দিয়েছেন এই সময়ের জন্য। এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের মানিকপুরে যারা ছিলেন, যেখানে গ্রাউন্ড আমাদের, যেখানে ভিত্তি, আমার বাবা যেখানে জন্মগ্রহণ করে যে ভূমিতে, সেই ভূমিতে যারা ওখানে যারা পাহারা দিচ্ছেন এবং আমার বাবার স্মৃতিচারণে আপনারা এসে আপনার দাদাদেরকে, আপনার ছেলেদেরকে অংশ মানে শেষ বিদায় দিতে আসছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমার বাবার শেষ ঠিকানা এখন সেটা হচ্ছে দরদরি, যেখানে আমার বাবার মা থাকেন, যেখানে আমার বাবার মামা থাকেন, যেখানে আমার বাবার সবকিছুই থাকেন। তার মানে আমার সব আত্মার আত্মীয়, যেগুলো রক্তের সম্পর্কীয় যারা আছেন, ওনারা সবাই কিন্তু আজকে এখানে আজকের এই শেষ বিদায় লগ্নে আপনারা উপস্থিত হয়েছেন। এটাকে আমি কৃতজ্ঞতা বলবো না, আপনাদের পুণ্য পেয়ে আমার বাবা স্বর্গ লাভ করবে, নির্বাণ লাভের হেতু হবে, এই প্রার্থনা করে আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে, এবং যারা এখানে অনেক, আগামী বৃহস্পতিবার 27 তারিখ আমার বাবার আমরা শেষ কৃত্যানুষ্ঠান সংগঠা আমরা অনুষ্ঠান করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমার ভাইদের সাথে কথা বলেছি, বান্ধবীদের সাথে কথা বলেছি। সবাইকে আমি করজোড়ে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারা আসতে পারেন নাই অথবা আসেন নাই, এবং যারা আছেন, আপনাদেরকে দুপুরবেলা আমার বাবার শেষ বিদায়টা দুটো ডাল ভাত দিয়ে এখানে দিবেন, এই প্রার্থনা করে শেষ করছি। ধন্যবাদ। আমি প্রত্যেক ধান থেকে আবার বিনয়ের সাথে একদম আমার করজোড়ে বন্দনা জানিয়ে আমি আবারও 27 তারিখ বৃহস্পতিবার দুপুরে এখানে সঙ্গদানে উপস্থিত থেকে আমার বাবাকে আরো একবার আশীর্বাদ জানানোর জন্য ভাঙ করছি। যে অনুষ্ঠানটি করেছে অত্যন্ত সুন্দর এবং সার্থক হয়েছে বলে আমি মনে করি। তো এতেই আপনার সন্তুষ্টি হওয়াটা আমি একান্ত বাঞ্ছনীয় বলে মনে করি। স্বতন্ত্র উপাসক উপস্থিত তো তার প্রসঙ্গে বলতে হয়, আমরা যখন দুইজন ভাই কোনো বিষয়ে আমাদের মধ্যে রাগ দেশ মোহ আছে, ঝগড়া হওয়াটা খুবই স্বাভাবিক। ঝগড়া যখন হয়, হৃদয়ের মধ্যে যখন ঝগড়া হয়, তখন আমরা কোনো ভালো মানুষ খুঁজি, গ্রামের মুরব্বী হোক কিংবা প্রশাসনের কোনো মানুষ হোক, তখন আমরা এই ঝগড়াটা মেটানোর জন্য আমরা কোনো ভালো মানুষকে বিবেচনা করে, ভালো মানুষের কাছে গিয়ে আমরা এগুলো বুঝাতে চেষ্টা করি। যখন চেষ্টা করি, এই বুঝাটা যদি আমাদের সঠিক হয়, তিনি সেই ব্যক্তি যদি সে অভিজ্ঞ মানুষ, সে ভালো মানুষকে যদি আমাদের দুই ভাইদেরকে অত্যন্ত সুন্দর একটি সমাধান দিয়ে থাকেন, তাহলে আমাদের মধ্যে রাগ দেশ মোহ এই ঝগড়া অতি শব্দ নিরসন হয়। সুতরাং একথাকে এই কারণেই বলছি, এই আজকে আমার অত্যন্ত দুঃখ লাগছে। আমি বাসখালীর সন্তান, আমি এই এলাকার সন্তান। আজকে এই এলাকার যারা অবস্থানগত বিশেষজ্ঞ, তারা আমাদের মাঝে আসেননি, উপস্থিত হননি, কিন্তু আমরা বাইরে থেকে এসে আমাদের এই ধর্মীয় ক্ষেত্রটা আমাদেরকে সম্পাদন করা হচ্ছে। এতে কি মনে হয়, আমরা বাইরে এত প্রশংসা, আমাদের অনেক পণ্ডিত জ্ঞানীজন আছে, অনেক বিশেষজ্ঞ আছে,
আমাদের ধর্মীয় সম্পাদক মহোদয় আমাদের অত্যন্ত তুলতে তুলতে আকাশে তুলে ফেললেন। কিন্তু হ্যাঁ তিনি যেভাবে আমাকে তুলতে চেয়েছেন, আসলে কি আমরা উঠেছি? আসলে কি আমরা উঠেছি? এই বোধ আমাদের মধ্যে থাকতে হবে। বাইরের ব্যক্তিরা, বাইরের সম্মানিত ব্যক্তিরা আমাদেরকে যেভাবে আকাশে তুলতে চাচ্ছেন, আসলে কি আমরা উঠেছি? যদি এই যোগ্যতা যদি আমাদের থাকে, তাহলে এই যোগ্যতা যদি থাকে তাহলে আমরা সেই যেখানে তুলতে সেখানে স্থির থাকতে পারবো, আর নয় আমাদের পতন হবে। আজকে এই বাসখালীবাসীরা অত্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন আমি বলবো না যে শিল্প ব্যতীত হচ্ছে না এমন কোনো কথা নয়। আজকে আমরা বাসখালীর সন্তানগণ, বিদ্যুৎ সংগঠন, বাসখালীর জনসাধারণগণ তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে এমন একটি স্থানে গিয়েছেন, যে জায়গায় গিয়েছেন সেই জায়গা থেকে সম্ভবত তারা সঠিকভাবে আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি সঠিক দুইটাই সেখানে সান্ত্বনা পাইনি। বক্তব্য থেকে আমিও তার সাথে সাথে আমার মন ভারাক্রান্ত হয়ে গেছে। তো আসলে এই ভার কোথায় গিয়ে বুঝাবো, কোথায় গিয়ে এই ভারগুলো ফেলে দেবো? সুতরাং আজকে সমীন্দ্র বড়ুয়ার এই মহাপ্রয়াণ যিনি মাননীয় বিদ্যুৎরা তাকে পুণ্যদান করছেন, এই পুণ্যের প্রভাবে সে অগরমত উৎপন্ন আমাদের মধ্যে বাসখালীবাসীর হৃদয়ে সুন্দর মনোভাব জাগ্রত হোক, এই প্রচেষ্টা রাখে সকলেই সাধুবাদ দিয়ে পুণ্য সমীন্দ্র বড়ুয়ার অধিক সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।